অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে বধ্যভূমিগুলো। মুক্তিযুদ্ধের শোক ও গৌরবের এই সাক্ষী নতুন প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি। বধ্যভূমি করে গেল, তারপরে কোনো সংস্কার নাই, কিছু নাই। নতুন যারা আমাদের পরে যারা এরা তো আর এইটা বধ্যভূমির ব্যাপারে ওরা কিছু জানতেছে না। এই জায়গা দেখার মতন কেউ নাই। অনেক জায়গায় কিন্তু বধ্যভূমির পাশে নানা রকম স্থাপনা গড়ে উঠে কিন্তু একরকম দখলদারিত্বের মধ্যেও যাচ্ছে। পাকিস্তানি দস্যুদের তালিকা প্রকাশের আহ্বান সচেতন মহলে। তালিকা হওয়া উচিত, তাদেরকে রাজনৈতিকভাবে একঘরে করা উচিত, অর্থনৈতিকভাবে একঘরে করা উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকজনের। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতার ৪৯তম বর্ষে বীর শহীদদের স্মরণ করল জাতি। জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। বিএনপি জামায়াতের কারণে ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুল লুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, বলছেন মির্জা ফখরুল। স্বাধীনতা দিবসে সম্মিলিত জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলালেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরাও। দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা, প্রবাসীদের নানা আয়োজন। এবং মধ্যপ্রাচ্যে মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। জনশক্তি রপ্তানিতে ভোগান্তির শঙ্কা, ইন্টারপোলের সহায়তা চায় পুলিশ। মহান স্বাধীনতা দিবসে ৭১ বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। গতকাল দিনভর আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সবারই প্রত্যাশা বৈষম্য ঘুচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। বাংলার পূব আকাশে ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা রাখা স্বাধীনতার রক্তিম সূর্য। বিনম্র শ্রদ্ধায় নত বাঙালির ঢল তখন গৌরবময় অর্জনের স্মারক জাতীয় স্মৃতিসৌধে। শহীদ স্মরণে এসে গত ৪৮ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও নানা ভাবনা ছিল সবার মাঝে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে ভেদাভেদ নয়, ঐক্যের জয়গানও ঝরল প্রতি কণ্ঠে। কিছু মানুষ বঞ্চিত থেকেই গেছে, তো তাদের ডেভেলপমেন্টের জন্য মেইনলি কাজ করতে হবে। লাল সবুজ বুকে ধারণ করে এগোতে চাই। ব্যর্থতা আছে, অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু দেশটা এগিয়ে গেছে। বিশিষ্টজন আর রাজনীতিকরা মনে করেন সমতা আর সুশাসন নিশ্চিতের মধ্য দিয়ে অপার সম্ভাবনার বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি জনগণ অংশগ্রহণ করতে পারে, সে সুযোগ তৈরি করা হয়, আমি মনে করি সেটাই হবে সত্যিকারের গণতন্ত্র। নতুন প্রজন্মের সদস্যদেরকে বিশেষ মূল্যবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সেগুলোর ক্রমবিকাশ ঘটুক। গণহত্যা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়া আর অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন সবার বুকে। ৪৮ বছরের পথ চলার হিসেব নিকেশে অনেক ক্ষেত্রেই থাকতে পারে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক, তবে সাফল্যের খতিয়ানও কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে আজ অভাবনীয় অনেক অর্জনের অনন্য দৃষ্টান্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে থাকা লাল সবুজের বাংলাদেশ। সকলের সম্মিলিত প্রয়াসে সমৃদ্ধ আগামী, প্রগতি আর অগ্রগতির এই অভিযাত্রা আরও মসৃণ হবে, এমনটি প্রত্যাশা সবার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। সকালের সময় আরো থাকছে। দেশে আনা হলো নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ। নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নরসিংদী ও নারায়ণগঞ্জে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামায়াতের অপপ্রচারের কারণেই এতদিনেও ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে বুকের রক্তে যারা লিখে গেছেন বাংলাদেশের নাম, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সশস্ত্র সালামে সম্মান জানানো হয় নাম না জানা মহাপ্রাণ শহীদদের। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংসদের বিরোধী দল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি অপপ্রচার না চালালে আরও আগেই ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলত। গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বা এই গণহত্যার তথ্য আলামত নষ্ট করার জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল। তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে। এরপরই জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে অপশক্তিকে রুখে দেয়া অর্ধশতবর্ষী বাংলাদেশ আজ উন্নয়নার অগ্রযাত্রার নতুন বিস্ময়। গৌরব এবং আত্ম উপলব্ধির এই দিনে তাই বলাই যায়, হার না মানা বাঙালি পৃথিবীর মানচিত্রে আজ সম্ভাবনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে। শ্রদ্ধা জানাতে আসা এই উত্তরসূরিরা বলছেন, স্বাধীনতাকে আরও অর্থবহ করতে আজকের বাংলাদেশে সবচেয়ে জরুরি মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন। তবেই অর্জিত হবে পূর্বসূরিদের আজন্ম লালিত স্বপ্ন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরিবেশিত হল শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশের এই জাতীয় সঙ্গীতে একযোগে কণ্ঠ মেলায় দেশ বিদেশের কোটি বাঙালি। পরে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নেবে আজকে শিশুরাই। স্টেডিয়াম জুড়ে শিশু কিশোররা, মঞ্চে প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশে জাতীয় সঙ্গীতের সুর ছড়িয়ে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও। শুরু হয় বর্ণিল কুচকাওয়াজ। একে একে অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানায় শিশু কিশোরদের প্রতিটি কন্টিনজেন্ট। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিক নির্দেশনা দেন সরকার প্রধান। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের। তোমরাই গড়ে তুলবে আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। সন্ত্রাস ও মাদক থেকে শিশুদের দূরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে। লোগো ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সহ ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশকে তুলে ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দর্শক সারিতে বসে যা উপভোগ করেন প্রধানমন্ত্রী। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে। গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল 10টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু এটাকে কার্যকর করার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য 16 আনা আন্দোলন চালিয়ে যেতে হবে এবং জনগণের ঐক্যকে আরও সুসংগত করে যেতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। যে আদর্শকে সামনে নিয়ে
আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। পরে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা দেশ ও নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মুক্তির জন্য ইমান আমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় 2 শ্রমিকের মৃত্যু। আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে না সচেতনতা। একাত্তরে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। মুক্তিকামী মানুষের ওপর তাদের অবর্ণনীয় বর্বরতার অনেক চিহ্নই আজ মুছে গেছে। রংপুরে জাতিবিদ্বেষী গণহত্যার প্রমাণবাহী বধ্যভূমিগুলো রক্ষার পাশাপাশি রাজাকার আলবদরদের তালিকা প্রকাশের দাবি সচেতন মহলের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। রংপুরের দমদমা বধ্যভূমি। মুক্তিযুদ্ধের সময় কারামাইকেল কলেজের অধ্যাপক কালাচাঁদ রায়, তার স্ত্রী মঞ্জুশ্রী রায় সহ আরও 3 অধ্যাপককে হত্যা করে এখানে ফেলে যায় পাকিস্তানি বাহিনী। স্থানীয়রা মরদেহ মাটি চাপা দেয়। এরপর বধ্যভূমিটির দিকে ফিরেও তাকায়নি কেউ। বুদ্ধিজীবীরা নিয়ে এসে এখানে মারছে, মারিয়া তারা ওইভাবে ফেলে রাখছে। বদ্ধভূমি করে গেল, তারপরে কোনো সংস্কার নাই, কিছু নাই। এ জায়গা দেখার মতন কেউ নাই। দেশ স্বাধীন হওয়ার পর পেরিয়েছে 48 বছর। রংপুরের দমদমার মতো মুক্তিযুদ্ধের শোক ও গৌরবের সাক্ষী এই বধ্যভূমিগুলো নতুন প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি সচেতন মহলের। আমরা যখন থাকবো না তখন এই স্মৃতিগুলোর কথা তো আর কেউ বলতে পারবে না। অনেক জায়গায় কিন্তু বধ্যভূমির পাশে নানান রকম স্থাপনা গড়ে উঠে কিন্তু একরকম দখলদারিত্বের মধ্যেও যাচ্ছে। 2015 সালে রংপুর বিভাগের 5 জেলার 5666 জন রাজাকারের তালিকা করা হলেও তা প্রকাশ করা সম্ভব হয়নি আজও। তালিকা হওয়া উচিত, তাদেরকে রাজনৈতিকভাবে একঘরে করা উচিত, অর্থনৈতিকভাবে একঘরে করা উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকজনের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বধ্যভূমিগুলো সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দাবি করে রাজাকারদের চূড়ান্ত তালিকা করার আশ্বাস জেলা প্রশাসকের। এটি পূর্ণাঙ্গ তালিকা নয়, তো আমরা চেষ্টা করব যাবতীয় তথ্যপত্রের ভিত্তিতে ভবিষ্যতে এই তালিকাটি পূর্ণাঙ্গ করার। রংপুরের নিজবেদগঞ্জ, জাফরগঞ্জ, দখিগঞ্জ, বালারখাইল, নবদিগঞ্জ, সাহেবগঞ্জ, লাহিড়ীর হাট সহ বেশ কিছু বধ্যভূমিতে হত্যাযজ্ঞ চলে 1971 সালে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। 52 থেকে 71, শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ। 19 বছরের সংগ্রাম আর আত্মত্যাগের স্মৃতিচারণ হলো পদযাত্রায়। উচ্চারিত হলো দেশ গড়ার শপথ। প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্বাধীনতা দিবসের পদযাত্রা নিয়ে আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। ছবি তুলে সাইদুল ইসলাম। হাজার বছরের বঞ্চনা আর পরাধীনতার শেকল ভাঙার প্রথম সোপান কেন্দ্রীয় শহীদ মিনার। স্মৃতির মিনার থেকে যাত্রা স্বাধিকার অর্জনের সৌধে। দীর্ঘ 32 কিলোমিটারের এই যাত্রা ছুঁয়ে গেছে ধানমন্ডি 32, ছুঁয়েছে মুক্তিযোদ্ধা টাওয়ার। মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে যুদ্ধদিনের গল্প শুনেছে নতুন প্রজন্ম। 52,000 বর্গমাইলের জমিনের বেশিরভাগটাই জলপথ। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে যাত্রা নদীপথেও। সম্পূর্ণ জার্নিটা সামান্য একটুও যদি উপলব্ধি করা যায়, সেই উদ্দেশ্য থেকে এই পদযাত্রায় আসা। হেঁটে এইটা অনুভব করার চেষ্টা করতেছি যে ওনারা এত কষ্ট করে কিভাবে আমাদের এই বাংলাদেশটাকে রক্ষা করেছেন। পড়ন্ত বিকেলে পদযাত্রা পৌঁছায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ক্লান্তিহীন শিশু, কিশোর ও অভিভাবকেরা। প্রেরণা যে 30 লাখ শহীদের সংগ্রাম। তাদের এই কষ্টটা বোঝার জন্য আজ আমি হাঁটছি। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য হাঁটছি। প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেয় এই আয়োজনের লক্ষ্য। সেই 52 থেকে 71, শোক থেকে শক্তি, এভাবে আমরা অর্জন করেছি। এর মধ্যে আমাদের মধ্যে একটা শক্তি কাজ করেছে, সেই সরলতার শক্তি।
একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া শক্তি। কেউ যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানে তাহলে দেশের জন্য তার এত ভালোবাসা হবে দেশের চিন্তার বাইরে। কাজে আমি সবাইকে বলি, নতুন প্রজন্মকে, তোমরা তোমাদের দেশের ইতিহাসটা জানো, শিখো। সূর্যাস্তে স্মৃতিসৌধে তারুণ্যের দৃপ্ত শপথে শেষ হয় পদযাত্রা। 52 থেকে 71, 19 বছরে সুদীর্ঘ মুক্তি সংগ্রামের পথরেখায় শহীদ মিনার পেরিয়ে স্মৃতিসৌধে জাতি। কৃতজ্ঞতা আর ভালোবাসার এই পদযাত্রায় উঠে আসে 1971 সালের চরম নৃশংসতা আর নির্মমতার ভয়াবহ চিত্র। শহীদদের ত্যাগের ঔজ্জ্বল্য আলোকিত করবে নতুনদের মেধা ও মনন, তবেই পূরণ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। অন্য প্রসঙ্গ, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত 5 বাংলাদেশির মধ্যে 2 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ সকালে নিজ নিজ এলাকায় তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে নিউজিল্যান্ডে নিহত চাঁদপুরের মোজাম্মেল হোসেন সেলিমের মরদেহ আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার রাত 10:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে পৌঁছায় জাকারিয়া ভুইয়া ও ওমর ফারুকের মরদেহ। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। একটু সচ্ছলতার জন্য বিদেশ পাড়ি জমালেও নিথর দেহ নিয়ে ফিরতে হলো তাদের। 2.5 বছর আগে সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে পাড়ি জমান জাকারিয়া ভুইয়া। 2017 সালের 29শে ডিসেম্বর বিয়ে করেন ওমর ফারুক। স্বজনরা জানান তার স্ত্রী নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা। ওমরের চলে যাওয়ায় স্তব্ধ পুরো পরিবার। ছোট ভাইকে হারাইছি। ছোট ভাইকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, আশা ভরসা ছিল। ছোট ভাই আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করেছে। আমার পরিবারের উপার্জনের এই একটি ছেলেই আমার সংসারের মধ্যে। সরকারের কাছে এবং নিউজিল্যান্ড সরকারের কাছে আমার দাবি ওদের কিছু ক্ষতিপূরণ দিয়ে যাতে ফ্যামিলিরা রক্ষা পায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে প্রতিটি দেশকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান নিহতদের স্বজনরা। নিন্দা করার মতো ভাষা নেই আমাদের। ভবিষ্যতে যেন আর কারোর মায়ের বুক, বোনের ভাই না হারা হয়, এই জন্য বিশ্ববাসী, জাতিসংঘের কাছে, বাংলাদেশ সরকারের কাছে এই জন্য আকুল আবেদন জানাচ্ছি। নিহত জাকারিয়া ভুইয়ার গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামে এবং ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জের রাজবাড়িতে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় 9ম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। এদিকে একই মহাসড়কে লেগুনা উল্টে 10ম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না স্কুলছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের। মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল 9ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। পথে চান্দিনা আঞ্চলিক সড়কে গ্যাস ফিল্ডের ট্রাক্টরের চাপায় নিহত হয় সে। ঘটনার পরপরই চালককে আটক ও ট্রাক্টরটি জব্দ করা হয়। যে মারছে দেখে ইচ্ছা করে, হেয়ার আল্লাহ, হেয়ার বিচার আমি চাই। আমার স্বপ্ন ছিল যে বোন ডাক্তার হবে। ড্রাইভারটা গাড়ি রাস্তায় এদিকে জায়গা থেকে এদিক দিয়ে গাড়িটা নিছে না, মানে আমাদের সাথে লাগাইয়া গাড়িটা আনছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে এক শিক্ষার্থী আহত হয়। পুলিশ আমাদের ছাত্রদের মারছে, মাথায় পাঠাইছে, পিঠে পানি ফেলাইছে। সুষ্ঠু বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই। আমরা আমাদের আর কোনো মা বোনদের জীবন হারাতে চাই না আমরা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বাড়ি দিতে একজনের কথা বলছে, কিন্তু এটা কে দিতে না দিতে সে আসলে কিছুই করতে পারে নাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। তার পরিবারের যে কোনো বিষয়ে আমার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওসি সাহেব সবাই থাকবে তার পরিবারের পাশে। যে লিঙ্ক রুটটা হবে 1 তারিখে, এই লিঙ্ক রুটটা মাহমুদার নামে হবে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, কুমিল্লা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাঁজা এবং ইয়াবার মতো মাদক পাচারের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নজর এড়াতে মাদক পাচারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানা কৌশল। সর্বশেষ গত সপ্তাহে লেপ এবং জুতার ভেতরে করে পাচারের সময় আটক করা হয় মাদকের 2টি চালান। পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা কৌশলে মাদক পাচারের চেষ্টা চলছে বলে জোর অভিযোগ ছিল, কিন্তু হাতে নাতে তেমন কোনো প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছিল না আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত 18 মার্চ চট্টগ্রাম থেকে দুবাই হয়ে মাস্কেটগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের 2 যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় 6 কেজি গাঁজা। ল্যাপের ভেতরে করে অভিনব কৌশলে মাদকের এই চালান পাচারের চেষ্টা চলে। কোনো ইন্টারন্যাশনাল গ্রুপ এটার সাথে জড়িত কিনা, দেশীয় গ্রুপ কারা এটার সাথে জড়িত, আমরা এটা কিন্তু বেশ তদন্ত করে দেখতেছি। হাতে নাতে প্রমাণ পাওয়ার পর নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাড়ানো হয় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের উপর গোয়েন্দা নজরদারি। পরদিন 19 মার্চ আবুধাবিগামী আরেক যাত্রীর জুতার মধ্যে পাওয়া যায় 540 পিস ইয়াবা এবং 200 গ্রাম গাঁজা। গত 6 মাসের বেশি সময় ধরে এভাবে নানা পন্থায় মধ্যপ্রাচ্যে মাদক পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ প্রবাসীদের। বিশেষ করে এ ধরনের মাদক পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হবে বলে শঙ্কা তাদের। ভিসা সংক্রান্ত জটিলতা বেড়ে যাবে, তখন তারা মনে করবে যে বাংলাদেশি যারা আসছে তাদের সাথে মাদক দ্রব্য আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে ভিসাটা বন্ধ হয়ে যেতে পারে বলে আমি মনে করি। এতে বাংলাদেশ থেকে শ্রম রপ্তানিতে বিশেষ একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তবে গ্রেপ্তারকৃত 3 জনেই ক্যারিয়ার। এই অবস্থায় মাদক পাচারের মূল হোতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন। কারা পাঠাচ্ছে এই মাদকদ্রব্যগুলি এবং ওই প্রান্তে ওমানে অথবা আরব আমিরাতে কারা এটা রিসিভ করছে, মূল যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে তাদেরকে ধরা এবং যারা রিসিভ করার কথা ওমানে বা আবুধাবিতে তাদেরকে চিহ্নিত করা। চালান দুটি আটকের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছে সিএমপির গোয়েন্দা বিভাগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় 2 শ্রমিক মারা গেছে। স্বজনদের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ তাদের। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে শক্ত আইন না থাকায় বারবার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের নির্মাণাধীন বর্ধিত ভবন, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বৈদ্যুতিক তার ও বিদ্যুৎ লাইন। ভারী নির্মাণ সামগ্রীর মধ্যেই ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে গ্যাস সিলিন্ডারও। এসবের মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মারা যান 2 শ্রমিক। স্বজনদের দাবি নিরাপত্তা ব্যবস্থা না থাকাতেই এই দুর্ঘটনা। নিহত আনিসুর রহমানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ ও আবুল বাশারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বিকট শব্দ হয়েছে এবং সেখানে ব্লাস্ট হয়ে গেছে, তো তারা ইনস্ট্যান্টলি ডেড হয়েছে। কোম্পানির এত বড় কাজ করাচ্ছে, সাথে বিদ্যুৎ, সেখানে তারা সিকিউরিটি নিচ্ছে না কেন বা নেয়নি কেন সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, বাট নেওয়া উচিত ছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবন মালিকরা শ্রমিকদের নিরাপত্তাকে কখনোই গুরুত্ব দেয় না বলে বারবার মরতে হচ্ছে নিরীহ শ্রমিকদের। ওয়ার্কার সেফটির জন্য একটা মাথায় হার্ড হ্যাট হেলমেট, একটা হচ্ছে তার কোমর একটা হার্নেস, পায়ে একটা শক্ত জুতো, এই জন্য যে কোনো কিছু পরে যাতে তার পায়ের ইনজুরি না হয়। ডেভেলপার বা যারা কন্ট্রাক্টর তাদের জন্য এটা কম্পালসারি হওয়া উচিত। যদি না হয় তাদের আমি মনে করি যে লাইসেন্স ক্যান্সেল করার উদ্যোগটা নেওয়া উচিত। সময় নেই, এই জিনিসগুলো ওয়ার্কার সেফটির কথা বলা থাকলেও সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশনের প্রবলেম। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কখনোই কোনো পদক্ষেপ না নেয় মালিকরা সতর্ক হচ্ছে না বলেও দাবি তাদের। নির্মাণকালীন সময়ে নির্মাণ শ্রমিক এবং প্রতিবেশ সুরক্ষায় কোনো শক্ত আইন আমাদের এখনো নাই। গণপূর্ত মন্ত্রণালয় অথবা লেবার মিনিস্ট্রি কারোই মনে হচ্ছে এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণের তাগিদও নাই। এই সমস্ত দুর্ঘটনাকে কঠোর শাস্তির বিধিবিধানে এনে এর বিষয়ে যথোপযুক্ত প্রতিকার এবং ব্যবস্থাপনা নেওয়া গুরুত্বপূর্ণ। দেশে এসব মৃত্যুর ঘটনায় কখনোই কোনো বিচার হয়নি বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিকভাবে শক্তিশালী সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিউ ইয়র্কে একযোগে কণ্ঠ মেলালেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার রাতে ভিন্নধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘ বাংলাদেশ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোরদের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেন, তখন নিউ ইয়র্কের সময় সোমবার রাত 10টা। সময় সংবাদের সরাসরি সম্প্রচার দেখে নিউ ইয়র্কের বিভিন্ন বয়সী মানুষও সেই কণ্ঠে কণ্ঠ মেলালেন, গাইলেন জাতীয় সঙ্গীত।
জাতিসংঘ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট আয়োজিত এই অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রায় আমাদের প্রবাসী সকলকে নিয়ে আমরাও যেন শরীক হতে পারি, এই দৃঢ় প্রত্যয় আমরা আজকে ব্যক্ত করলাম। নিউ ইয়র্কের কনসাল জেনারেল জানান, প্রবাসী নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে তারা কাজ করছেন। স্বাধীনতার চেতনা, এই চেতনাকে যেন আমরা বহন করতে পারি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এবং বঙ্গবন্ধু সোনার বাংলাকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নিউ ইয়র্ক এবং সারা বিশ্বে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্বাধীনতা দিবস নিয়ে দেশের প্রতিটি মানুষের যে আবেগ উচ্ছ্বাস, তার কোনো অংশেই কম ছিল না এই প্রবাসে, বরং দূর থেকে দেশকে কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা আরও বেশি বাড়িয়ে তোলে এই প্রবাসে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।